মাছে এলোজাইম ইলেকট্রোফোরেসিস পদ্ধতি প্রয়োগ করে জেনেটিক বৈচিত্র্য সম্পন্ন উন্নত মানের ব্রুড নির্বাচন ও সংরক্ষণ করার নতুন সম্ভাবনার কথা বলেন তরুণ মৎস্যবিজ্ঞানী ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান খান। ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান খান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদ হতে 1993 সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং একই অনুষদের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগ হতে 1995 সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। উল্লেখ্য, তিনি স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের 6টি অনুষদের মধ্যে সর্বাধিক নম্বর পেয়ে চ্যান্সেলর স্বর্ণপদক প্রাপ্ত হন। ডক্টর খান 1995 সালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন এবং একই বছর অক্টোবর মাসে জাপান সরকার কর্তৃক প্রদত্ত মনোবসু স্কলারশিপের অধীনে পিএইচডি ডিগ্রির জন্য জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে গমন করেন। হিরোশিমা বিশ্ববিদ্যালয় হতে এমফিল ও পিএইচডি ডিগ্রি লাভের পর 2001 সালের মার্চ মাসে দেশে ফিরে এসে তিনি শিক্ষকতার পাশাপাশি গবেষণা কাজে মনোনিবেশ করেন। বর্তমানে বাংলাদেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে 9 শতাধিক হ্যাচারি থেকে প্রায় 220 মেট্রিক টন রেণু উৎপাদিত হচ্ছে। ডক্টর খানের মতে এই বিপুল সংখ্যক রেণু হতে উৎপাদিত পোনা মৎস্য চাষিরা তাদের মৎস্য উৎপাদনের কাজে ব্যবহার করে থাকেন, যা আশানুরূপ উৎপাদন দিতে ব্যর্থ হচ্ছে। এর প্রধান কারণ হিসেবে তিনি জেনেটিক গুণগত মানসম্পন্ন ব্রুড মাছের অভাবের কথা উল্লেখ করেন। ইতোমধ্যে এলোজাইম ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে ডক্টর খান বাংলাদেশের বিভিন্ন নদী ও হ্যাচারির রুই জাতীয় মাছের পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন। তার এ সংক্রান্ত গবেষণার ফলাফল তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী জনাব সাদেক হোসেন খোকা এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে মৎস্য ভবনে অনুষ্ঠিত সেমিনারে অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণকে অবহিত করেন। এছাড়াও এ সংক্রান্ত ফলাফল তিনি দেশ বিদেশের বিভিন্ন সেমিনার এবং ওয়ার্কশপে উপস্থাপন করেছেন। বর্তমানে বাংলাদেশের থাই পাঙ্গাসের ব্রুড স্টক অ্যানালাইসিসের উপর ইকলান কর্তৃক 3 বছর মেয়াদী গবেষণা সহ সরপুটি, তেলাপিয়ার মনোসেক্স পোনা উৎপাদন এবং জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের যৌথ সহযোগিতায় বাংলাদেশের ব্যাঙের প্রজাতি উন্নয়নের জন্য তিনি গবেষণা চালিয়ে যাচ্ছেন। ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান খানের জেনেটিক গবেষণা সংক্রান্ত কাজের 10টি প্রকাশনা আন্তর্জাতিক জার্নালে ও 11টি প্রকাশনা জাতীয় জার্নালে প্রকাশিত হয়েছে এবং আরও বেশ কিছু গবেষণা পেপার বিভিন্ন জার্নালে প্রকাশের অপেক্ষায় রয়েছে। সমাধান করার জন্য আমরা কিছু টেকনিক অবলম্বন করে থাকি। সেটির প্রথম কতগুলো ধাপ রয়েছে, সেই ধাপগুলো যদি আমরা সিরিয়ালি লিখতে চাই, তখন প্রথম হবে জেল প্রিপারেশন। আমরা জেল প্রিপারেশন করার জন্য বিভিন্ন রকম পাউডার ইউজ করে থাকি। সেই পাউডারের মধ্যে স্টার্চ পাউডার সেটি কমনলি ইউজ করা হয়। স্টার্চ পাউডার পাওয়া গেল ইলেকট্রোফোরেসিস। এই স্টার্চ পাউডারটি যদিও আমাদের বলতে খুবই সহজ মনে হচ্ছে, কিন্তু বাংলাদেশে আমাদের এই গবেষণা কাজ করার জন্য কোনো রকম সিস্টেম ডেভেলপ করা হয়নি আপাতত। সেজন্য আমরা সাধারণত বাইরে থেকে এনে থাকি, বিশেষ করে জাপান থেকে আমাদের এই পাউডারটি চলে আসে। সেটি সাধারণত 1 কেজি প্রায় 20,000 টাকার মতো দাম পড়ে। জেল প্রিপারেশন, সেই জেলের মধ্যে আমাদের যে মাছ থেকে স্যাম্পল নেওয়া হয়, স্যাম্পল লোডিং, দ্যাট মিনস যে ফিশগুলো ইউজ করে থাকি আমরা ফিশের প্রোটিনের মধ্যে যে জিন প্রোডাক্ট রয়ে গেছে সেই প্রোটিনটাই আমরা এখানে লোড করে থাকি। স্যাম্পল লোডিং, এর মধ্যে স্যাম্পল লোডিং। তারপর আমাদের একটা নির্দিষ্ট চেম্বার আছে, জেল চেম্বার বলে থাকি। যে জেল চেম্বারে বাফার লোডিং করা হয়ে থাকে। বাফার লোডিং, তারপরে আমরা এই সিস্টেমটাকে অ্যালোজাইম ইলেকট্রোফোরেসিসের জন্য যেটি ইলেকট্রোফোরেসিস
ইলেকট্রোফোরেসিস ইলেকট্রিক ফিল্ড তৈরি করার জন্য সেই চেম্বারটি আমরা পাওয়ার সাপ্লাই মেশিন, যেখানে ভোল্টেজ, মিলি অ্যাম্পিয়ার এবং টাইম বিভিন্ন ক্যারেক্টারগুলো থাকে, সেগুলোকে আমরা মুভ করে আমাদের মতো অ্যালোজাইম ইলেকট্রোফোরেসিস বিভিন্ন স্টেজগুলো বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করে। সেজন্য এই ইলেকট্রিক ফিল্ড তৈরি করার জন্য আমরা সেই পাওয়ার সাপ্লাই মেশিনের হেল্প নিয়ে থাকি। সেই কাজটি ইলেকট্রিক ফিল্ড তৈরি করার জন্য সেই কাজটি পুরোপুরি আমরা সাধারণত 0 ডিগ্রি সেন্টিগ্রেডে করা হয়। সেই জন্য এই রুমটিও এয়ার কন্ডিশন 4টা এয়ার কুলার চলে সারাদিন, প্লাস আমরা যে কাজটা করে থাকি সেটি হচ্ছে ফ্রিজের মধ্যে আমরা সেই কন্টিনিউয়াস পাওয়ার সাপ্লাই চলতে থাকি। সেটি সাধারণত 6 থেকে 7-8 ঘন্টা চলে। তারপর আমরা স্লাইসিং করে থাকি। একটা জেলের পুরুত্ব থাকে প্রায় 0.5 মিলিমিটার, সেটিকে 1 মিলিমিটার স্লাইসে 5টি বা 6টি স্লাইসে পরিণত করা হয়। প্রত্যেকটা স্লাইসকে তারপরে আমরা বিভিন্ন রকমের এনজাইম, আর্টিফিশিয়ালি বিভিন্ন পার্টিকেল রয়েছে তাদের দিয়ে এনজাইম তৈরি করে আমরা স্টেনিং করি। ফর এক্সাম্পল, যদি আমরা এলডিএস একটা এনজাইম, সেই এলডিএস এনজাইমটা তৈরি করার জন্য বিভিন্ন কেমিক্যাল পার্ট রয়েছে, কম্পোনেন্ট, সেই কম্পোনেন্টগুলো দিয়ে যখন আমরা সেই 0.1 মিলিমিটার পুরুত্ব একটা জেলটাকে স্টেট করে থাকি, তাহলে সেখানে আমাদের বিভিন্ন রকমের ব্যান্ড শো, এলডিএস, এমডিএস, এই ব্যান্ড শোর মাধ্যমে আমরা তাদেরকে রিড করে থাকি। সেই রিডিংটাকে বলা হয়ে থাকে আমাদের স্কোরিং। স্কোরিং থেকে আমরা বুঝতে পারি একটা পপুলেশন বা একটা জনতা, যেখানে ম্যাক্সিমাম আমরা 30টা মাছ নিয়ে ইউজ করে থাকি, সেখানে ফর এক্সাম্পল রুই মাছ হতে পারে, কাতলা মাছ হতে পারে, এবং এই যে রুই মাছগুলো বাংলাদেশে বিভিন্ন জায়গায় রয়েছে, বিভিন্ন হ্যাচারিতে রয়েছে, প্লাস আমাদের রিভার সিস্টে রয়েছে, তাদের যে ভেরিয়েশন, সেই ভেরিয়েশনটি কী পরিমাণে রয়েছে, আমাদেরকে ভালো গ্রোথ দেওয়ার জন্য ভেরিয়েশন রয়েছে কিনা, তাদের জিন এবং জেনোটাইপগুলো ঠিকভাবে রয়েছে কিনা, বা কতটুকু লস হচ্ছে, সেটি আমরা ইনব্রিডিংয়ের ফলে কী কী সমস্যা হচ্ছে সেগুলো অ্যালোজাইম ইলেকট্রোফোরেসিস এর মাধ্যমে করার জন্য আমাদের এই স্টেপগুলো ফলো করা হবে। ফার্স্ট ধাপ যেটা, সেটি হচ্ছে জেল প্রিপারেশন। তো এই যে আপনারা দেখতেছেন, এই জেল প্রিপারেশনের জন্য আমরা যে জেলটা পেয়ে থাকি সেটি হচ্ছে সিগমা ব্র্যান্ড। এটি ইন্টারন্যাশনালি খুবই পিউরিফাইড, এবং সেটি স্টার্স, এই 2 কেজি স্টার্স প্যাকেট, এটি সাধারণত 40,000 টাকা দিয়ে কিনতে হয় আমাদের। সেখানে একটা জেল বানানোর জন্য আমাদের যে পাউডার পরিমাণ হয়, সেই পাউডারটি হচ্ছে প্রায় 40 গ্রাম। একটা জেল বানানোর জন্য আমাদের 40.8 নিয়ার অ্যাবাউট 40 গ্রাম আমরা মেজার করে থাকি। এই মেজারমেন্টের পরে অ্যারাউন্ড 40.9 এই স্টার্চ পাউডারটি এখন আমাদের ডাইলিউশনের জন্য আমরা ইউজ করে থাকি। ফার্দার সেই ডাইলিউশনের জন্য যেই বাফারটা আমরা তৈরি করবো, আগে সিদ্ধান্ত নিয়ে থাকি বিভিন্ন ধরনের বাফার আছে, কারণ সেটি এই ইলেকট্রিক ফিল্ড তৈরির জন্য যেটা পিএইচ রয়ে গেছে, বাফারের পিএইচ থাকে, সেই পিএইচগুলো খুবই সেন্সিটিভ। সেই জন্য আমরা সেই বাফার নিয়ে এবং এই পাউডারটি সেখানে এই সুপারিক্যাল ফ্লাক্স, এবং এটা খুবই হিট প্রুফ, সাধারণ ফ্লাক্স নয়, পাইরেক্স, এবং এটা যেহেতু আমরা হিটিংয়ের মাধ্যমে যেটা বানিয়ে থাকি, সেজন্য এই পাউডারটি দিয়ে আমরা সেই কুকিংয়ের জন্য পরবর্তী ধাপে কীভাবে আমরা যেটাকে কুক করে বানাবো সেটি পরবর্তী ধাপে আমরা আমাদের কাজটি করি। এখন আমরা যেই স্টার্চ পাউডারটিকে লিকুইড ফর্মে নিয়ে যাব, লিকুইড ফর্মে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে স্টক সলিউশন, সাধারণত সাইট্রিক অ্যাসিড PH6, সেটিকে আমরা CH6 বলে থাকি, সেখান থেকে স্টক সলিউশন আমরা 17 ml
তারপর 70 ml নিয়ে পুরোটাই ডিস্টিল ওয়াটার দিয়ে আবার ডিস্টিল ওয়াটার একটু ডিস্টিল ওয়াটার দিয়ে আমরা 340, দ্যাট মিনস যে স্টক থাকবে সেটি হবে 20 ভাগের 1 ভাগ আর 19 ভাগ হবে ডিস্টিল ওয়াটার। ডিস্টিল ওয়াটারটি যখন আমরা সাধারণত দিয়ে থাকি, ডিস্টিল ওয়াটারটি একবারেই ঢেলে ফেলি না, সেখানে আমাদের যে স্টার্চ পাউডারটা আছে সেই পাউডারটাকে প্রথমে ঢেলে নিই। হ্যাঁ ঠিক আছে, দিয়ে দেন। আমরা দেখলাম যে আমাদের ভলিউমেট্রিক ফ্লাক্সের গায়ে কিছু লেগে আছে, সেটিকে ডাইলিউট করার জন্য আমরা একটু রিন্স করে দেব বাফারটি। এখন আমাদের সলিউশন তৈরি হয়ে গেল, যেখানে স্টার্চ পাউডার বাফারের সাথে একটা লিকুইড ফর্মে চলে গেছে। এই সলিউশনটিকে আমরা এখন কুক করব। আমাদের এখানে বুনসেল ল্যাব ফিক্সড আকারে নেই, সেজন্য আমরা টেম্পোরারি গ্যাস সিস্টেম ইউজ করি। এখন আমাদের যে ডাইলিউটেড স্টার্চ পাউডার তার সাথে যে বাফার রয়ে গেছে সেটিকে আমরা কুক করব। সেটির জন্য খুব ভালো একটা উত্তম সিস্টেম আমরা এখন ডেভেলপ করতে পারিনি। তবে আমরা আশা করছি এই কুকিং সিস্টেমটি বহির্বিশ্বে বিভিন্ন যেখানে ভালো অ্যালোজামিক কাজ করে সেখানে সাধারণত ওরা মাইক্রোওভেন দিয়ে করে দেয়। আমরাও মাইক্রোওভেন দিয়ে করেছি সেভারাল টাইমস, কিন্তু আমাদের দেশের টেম্পারেচার যেহেতু কন্ট্রোল নয়, সেই জন্য মাইক্রোওভেনের পরে জেলটা জমে যায়, সেই জন্য আমাদেরকে এই সিস্টেমটি ফলো করতে হচ্ছে। এভাবে প্রায় 7 মিনিটের মতো সময় লাগে। আমরা যখন দেখব এই সলিউশনটা খুব ফ্রেশ হয়ে গেছে, তখন আমরা ধরে নেব যে মোটামুটি কুকিং কমপ্লিট হয়েছে এবং সমস্ত যে প্রোডাক্ট খুব ভালোভাবে সলিউশন তৈরি হয়েছে। এভাবে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। বুঝতে পারতেছি যে হয়তো আর 1 মিনিট পরেই আমাদের কুকিংটা কমপ্লিট হয়ে যাবে। এখন এই পাউডারটি বাহ্যিকভাবে দেখা যাচ্ছে যে অনেকটা ফ্রেশ হয়ে আসতেছে। দ্যাট মিনস কুকিংটি হচ্ছে, এটি প্রথম ছোট ছোট বুদবুদ বের হবে ভিতর থেকে, সেই বুদবুদটা আমরা দেখছি এখন। এই ছোট ছোট বুদবুদটির পরেই
বুদবুদটির আকার বড় ধারণ করবে এবং আমাদের সম্পূর্ণ জেলটা কমপ্লিটলি ট্রান্সপারেন্ট হয়ে যাবে। সেটি হবে সর্বশেষ স্টেজ। এখন মনে হয় আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এখানে বড় বড় ধরনের বুদবুদ চলে এসেছে। আমাদের চেষ্টা করতে হবে জেলটির ভিতর কোনো রকম যেন বুদবুদ না থাকে। এই বুদবুদটি থাকলে সেখানে আমাদের ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। এখন আমরা বুঝে নিতে পারলাম আমাদের জেলটি কমপ্লিটলি কুক হয়ে গেছে। এখন নেক্সট স্টেপে আমাদের যে ফ্রেমে আমরা স্যাম্পলগুলো লোড করব সেই ফ্রেমের উপরে এখন আমরা ঢেলে দিব। এমনভাবে ঢালার চেষ্টা করা হবে যেন সেখানে কোনো রকম বুদবুদ না থাকে। আমরা দেখতেছি বাহ্যিকভাবে রুই মাছের মধ্যে কি বৈশিষ্ট্য রয়ে গেছে আমরা সহজে চিনতে পারতেছি, কিন্তু তার মধ্যে কি ধরনের তার প্রজেনি কি হবে, তার পরবর্তী জেনারেশন কি হবে সেই সম্বন্ধে আমাদের অনেক সন্দেহ। কেন সন্দেহটা আসছে? যেহেতু আমরা হ্যাচারি থেকে প্রোডাকশন কম পাচ্ছি। যারা হ্যাচারি ওনার, যারা ফার্ম ওনার, তারা বলতেছে যে আমাদের গ্রোথ হচ্ছে না। এই সমস্ত প্রবলেম আমাদের সামনে রেখেই আমরা এই বিভিন্ন ধরনের স্যাম্পল আমরা নিয়ে এসেছি। এগুলো হচ্ছে মৃগেল, আমরা দেখতেছি মৃগেল, কিন্তু আদৌ যখন তাদের মধ্যে ক্রস করা হয় তখন দেখা যাচ্ছে তাদের বৈশিষ্ট্য মৃগেল এবং কাতলা মিক্স হয়ে যায় বা রুই এবং কাতলা মিক্স হয়ে যায়। তাছাড়া আমাদের এখানে গত 2 বছর যাবৎ এই যে পাঙ্গাসের কাজও চলছে। এই পাঙ্গাস ফ্রাইগুলো আমরা বিভিন্ন সেক্টর থেকে নিয়ে এসেছি। এই পাঙ্গাসের উপর আমাদের 3 বছর ব্যাপী ইকলামের একটা প্রজেক্ট রয়েছে, সেই কাজগুলো চলতেছে আমাদের এখানে। এই সমস্ত ফিশ স্পেসিসকে আমরা সিলেক্ট করে, ফর এক্সাম্পল সবশেষে আমরা এখন তেলাপিয়ার কাজটাও করতেছি। তেলাপিয়া, এই তেলাপিয়াটি হচ্ছে আমাদের দেশি তেলাপিয়া বলে থাকি, যেটি মোজাম্বিকাস, খুবই কালো, তাদের মধ্যে অন্য কোনো বৈশিষ্ট্য নেই। যেমন রেড তেলাপিয়া, এটা তো রেড বৈশিষ্ট্য রয়েছে। আর এটি হচ্ছে যে আমাদের যেটা আমরা বলে থাকি যে একটু ডেভেলপ করা হয়েছে সুপার তেলাপিয়া, কিন্তু আদৌ সেই প্রশ্নটি রয়ে গেছে যে এটি সুপারের কতটুকু বৈশিষ্ট্য সে লাভ করেছে। তার সাথে সাথে আরেকটি স্পেসিস যেটি হচ্ছে আমরা বলে থাকি গিফট। তো গিফটের কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি, এদের মধ্যে নাইলোটিকার টেল শেপটা রয়ে গেছে, জ্যাব্রা শেপ। তাছাড়া কিছু স্পট, বডির উপর কিছু স্পটও রয়ে গেছে এবং তাদের গ্রোথটা আমরা দেখছি মোটামুটি ভালো। কিন্তু এই সমস্ত তেলাপিয়াকে আমাদের বাংলাদেশে কিভাবে মনোকালচার করা যায় তার জন্য মনোসেক্স তেলাপিয়া, এটির জন্য আমরা বেশ ভালোভাবে ল্যাবরেটরিতে গবেষণা করতেছি যে আসলে আমাদের বাংলাদেশে পিউর স্টেট কত শুরু হয়ে গেছে সেই নিয়ে আমাদের সম্পর্কে সন্দেহ রয়েছে। তারপরে এই সমস্ত স্যাম্পল থেকে আমরা কীভাবে অ্যালোজাইম ইলেকট্রোফোরেসিসের জন্য কাজ করে থাকি সেটি প্রথম একটু আমি একটা স্ক্যালপেল নিয়ে আসো, হ্যাঁ এই ধরো
মাছের সাধারণত আমরা নাক অবস্থায় নিয়ে ডিফ্রিজে রেখে দিই। তারপর সেখান থেকে ট্রাঙ্ক মাসল, তারপরে হচ্ছে কিডনি, আই মাসল, বিভিন্ন কিছু নিয়ে আমরা কাজ করে থাকি। তো সেই মাসলটা কেটে ফেলে প্রস্তুত নিয়ে আসে, একটা ছোট প্যাকেট নিয়ে আসে। এদিক দিয়ে টাকা আমরা এই যে মাছটা নিয়ে নিলাম, সেটি ট্রাঙ্ক মাছল নিয়ে আমাদের যে এয়ার প্রুফ প্যাকট আছে সেটির মধ্যে ঢুকিয়ে আমরা সাধারণত এর জন্য লেবেলিংয়ের জন্য যত ইনফরমেশন রাখা দরকার ইনফরমেশন তৈরি করে আমরা সেটাকে ফ্রিজিং কন্ডিশনে রেখে দিই। ফ্রিজিং কন্ডিশনে রেখে দিয়ে আমাদের যখন দরকার, যখন আমরা স্যাম্পলটা লোড করে থাকি, তখন আমাদের একটা প্রসেস আছে। এই প্রসেস, এই স্যাম্পলটা আমাদের স্যাম্পল কাজ করতেছে। ওরা আপনারা যারা সবাই আমাদের এখানে এই উপর কাজ করতেছে, আমি স্টুডেন্ট এবং আমাদের একজন বড় ভাই রয়ে গেছেন, উনিও পিএইচডি করতেছেন বাংলাদেশের এই ব্লড স্টক নিয়ে। তো এই স্যাম্পল থেকে আমরা যে এই টিস্যুগুলো, ছোটো ছোটো টিস্যু দেখা যাচ্ছে, এগুলো সাধারণ পেপার টিস্যু নয়। এটি একটি হচ্ছে এনজাইম প্রোটিন অ্যাবজর্ব করার জন্য, মাসল প্রোটিন অ্যাবজর্ব করার জন্য এই সিস্টেমের মাধ্যমে আমরা সেই অ্যাবজর্বেশনটা করে থাকি। এই অ্যাবজর্বেন্সগুলো কোন কোন এলাকার, কোন রুই মাছ, কোন স্পেসিসগুলো আমরা ইউজ করলাম, সেগুলো সিরিয়ালি মেনটেন করে আমরা এদেরকে শপিং করে দিই। শপিং সিস্টেমটার জন্য একটি স্মল টিস্যু, সেটি নিয়ে এটি একটি স্পেশাল পেপার, সেই পেপারের মধ্যে সাকিং করা হয়ে থাকে, যেটা এক্সট্রা এনজাইম লোড হয়েছে সেটি যেন মিনিমাইজ হয়ে যায়। সেজন্য সেভাবে করে আমরা স্যাম্পলগুলো তারপরে জেলের মধ্যে, আমাদের যে প্রস্তুতি জেল রয়ে গেছে, সেই জেলটি সাধারণত আমরা তৈরি করার পরে ডিপ ফ্রিজে রেখে দিই। ডিপ ফ্রিজে বেশিক্ষণ রাখা হয় না, সাধারণত হয়। আমাদের এই চেম্বার ইউনিট, যেই আমরা এই পার্সোনালি জেলটা ফ্রিজারটা ইউজ করে থাকি, আসলে এটি একটি প্রিপেয়ার্ড ফ্রিজার নয়, কিন্তু আমাদের জন্য সেই একটা ফ্রিজারের প্রায় লক্ষাধিক টাকার দরকার হয়, যেটির জন্য অ্যালোজাম ইলেকট্রোফোরেসিস হয়ে থাকে। এখানে আমরা স্টোর করে থাকি। এটা একটা আমাদের জেল, আমরা যে জেলটি প্রায় 12 ঘন্টা আমরা ফ্রিজে রেখে দিলাম, এটি আমরা মনে করেছি যে কমপ্লিটলি হার্ডেন হয়েছে, এবং এই জেলটি প্রপার ওয়েতে কেটে আমরা তাদের জন্য তাদের মধ্যে এই স্যাম্পলটা লোড করি। আমাদের যে তৈরিকৃত যে জেলটা রয়ে গেছে, এই জেলটাকে প্রথমে আমাদের ট্রিমিং করতে হবে। আমাদের যে ফ্রেম আছে, ফ্রেম ওয়াইজ সেটা ফ্রেমটা রয়ে গেছে। ট্রিমিং করার পরে ট্রিমিংয়ের যে পার্টটা এক্সট্রা রয়ে গেছে সেটি আমরা
এই জেলটি রয়েছে সেটি হচ্ছে 16 সেন্টিমিটার লেন্থ, 16 সেন্টিমিটার ওয়াইড এবং 22 সেন্টিমিটার লেন্থ। সেটির মধ্যে আমরা 20টি মাছের স্যাম্পল লোড করতে পারি। তার বেশিও করা যায়, তবে 20টি করা হলে তার রিপ্রেজেন্টেশনটা খুব পরিষ্কার আসে। আমরা এই জেলটির একটা পার্ট, যেটি নেগেটিভ পার্ট ধরে থাকি, নেগেটিভ পোলের দিকে যাবে, সেটিকে আমরা 40% ধরে আর বাকিটা 60%, সেই হিসেবে আমরা জেলটাকে কেটে ফেলি। এই জেলটি যে দুটো পার্ট করা হলো, সেটির উদ্দেশ্য হচ্ছে এই পার্টের মাঝখানেই আমাদের স্যাম্পলগুলো লোড হবে। আমরা সিরিয়ালি, যেমন ফিশ ইন্ডিভিজুয়াল, এটাই প্রথম ইন্ডিভিজুয়াল, সেটিকে আমরা মার্ক করে সিরিয়ালি প্রথম আমরা এইখান থেকে আমরা মনে রাখবো যে এটি হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট, এটি ফিনিশিং পয়েন্ট। সেখান থেকে প্রত্যেকটা রিপ্রেজেন্টেটিভ স্যাম্পলের আমাদের এই কাজটি খুব সম্ভব মাইক্রোস্কোপিক না হলেও খুবই মাইনিউটলি করতে হয়। এই যে একটা টিস্যু রয়ে গেছে, এই টিস্যুটার মধ্যে আমাদের যে প্রোটিনের এনজাইম, প্রোটিন এনজাইম যেটি জিন প্রোডাক্ট রয়েছে, সেটি এই জেলটির মধ্যে আমরা লোড করতেছি এখন। একটা জেলের ক্যাপাসিটি অনুসারে এই কাজকে আমরা যত সম্ভব খুব তাড়াতাড়ি করে আমাদের এই স্যাম্পল লোডিংটা প্রায় শেষ হয়ে যাচ্ছে। এখন এই দুটি পোর্ট, পজিটিভ নেগেটিভ, দুই পরে এক পরে দিছে না, আগে কোনটা দিছিল? দুই। এটা ঠিক আছে, ঠিক আছে। আমাদের লোডিংটা কমপ্লিট হয়েছে।
এভাবে আমরা যখন কমপ্লিটলি স্যাম্পল লোডিং শেষ হয়ে গেল তখন আমরা ইলেকট্রোফোরেসিস এখানে সবচেয়ে দামি একটি ওয়্যার রয়ে গেছে ইলেকট্রিক ওয়্যার, সেটি হচ্ছে প্লাটিনাম ওয়্যার। সেটির মাধ্যমেই সেই সমস্ত চেম্বারের মাঝখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে যায়। ইলেকট্রিক ফিল্ড তৈরি হওয়া আমাদের সেকশন পরিষ্কারভাবে আমরা বুঝতেছি এটি একটি নেগেটিভ পয়েন্ট পোল, এটি হচ্ছে পজিটিভ পোল। এভাবে স্যাম্পলটা লোড করে দুটো ব্রিজ আমরা সৃষ্টি করে দিচ্ছি। এখন এই যে স্যাম্পলগুলো রয়ে গেল, এই স্যাম্পলগুলোর মাঝখানে আমাদের প্রায় 5 থেকে 6 ঘন্টা 150 ভোল্টেজে চলবে এই বৃষ্টির মাঝখানে আমাদের ইলেকট্রিক ফিল্ডের মাঝখানে যে মাছের যে প্রোটিন রয়েছে, প্রোটিনের মধ্যে যে জিন রয়ে গেছে, জিনের একটা মুভমেন্ট হবে, ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হবে। সেটি এখন এই কাজটি সাধারণত খুবই লো টেম্পারেচারে করা হয়ে থাকে। আমরা এই ফ্রিজের মধ্যে নিয়ে এসেছি, এই পজিটিভ পোলের সাথে পজিটিভ পোলের একটা কানেকশন দিয়ে এটি আমাদের এই পোলের কানেকশন শেষ হয়ে গেল। যে এটি হচ্ছে পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই আরেকটি ইম্পর্টেন্ট জিনিস, যে আমাদের এই সফট জেলের জন্য কী পরিমাণ ভোল্টেজ দরকার সেটি আমরা নির্ধারণ করে ইনিশিয়ালি 100 ভোল্টেজে ফিক্সড করে আমরা মুভ করে দিই। ওয়াটার রিপ না হয়ে থাকে এই অবস্থায় ইলেকট্রিক ফিল্ডটি 5 থেকে 6 ঘন্টা আমাদের এই খুবই প্রায় 0 ডিগ্রি সেন্টিগ্রেডে এটি মুভমেন্ট হতে থাকে। তারপরে আমরা ফার্দার ট্রেনিং প্রসেসে চলে যাব। রানিং যখন প্রায় 1 ঘন্টা হয়ে যাচ্ছে তখন আমরা জেলটাকে বের করে নিয়ে আসলাম। নিয়ে এসে জেলটার মাঝখানে যে টিস্যু স্যাম্পলগুলো লোড করা আছে সেই টিস্যুগুলো আমরা এক্সট্রাক্ট হিসাবে বের করে ফেলব। বের করে ফেলে আমরা এটাকে ফ্রি করে দিব। যেহেতু এখন হাই ভোল্টেজ দেওয়া হবে সেই জন্য জেলটি স্ট্রাকচার যেন খুব হাই ভোল্টেজের জেলটির স্ট্রাকচার যেন কোনো রকম আমাদের ফ্রেমের বাইরে চলে না যায়, সেজন্য সেটাকে খুব কুলিং একটা লোড দেওয়া হচ্ছে। এই কুলিং লোডটা হচ্ছে যে এখানে সাধারণত আমরা ক্রাশ বরফ দিয়ে থাকি যেন জেলের উপর থেকে টেম্পারেচারটা যেন সবসময় কন্ট্রোলে রাখা হয়। কন্ট্রোলে রেখে এই রানিংটাকে আবার আমরা এই 0 ডিগ্রি কন্ডিশনে রেখে ফ্রিজের মধ্যে রেখে আমরা এখন ভোল্টেজ বাড়িয়ে দিই। যেটা 100 ভোল্টেজ ছিল সেটিকে 160 ভোল্টেজে আমাদের 5 ঘন্টা রান হবে। আমরা আশা করছি আমাদের ইলেকট্রিক ফিল্ড প্রায় 5 ঘন্টা পর শেষ হয়ে যাবে। তারপর আমরা ফার্দার স্টেজের জন্য স্টেনিং প্রসিডিউরে আমরা কাজ করব। এখন আমাদের অ্যালোজাইম ইলেকট্রোফোরেসিসের যে পার্ট ঠিক আমাদের প্রায় 6 ঘন্টা হয়ে গেছে। আমরা এখন পরবর্তী স্টেপের জন্য স্লাইসিং পর্যায়ে চলে যাব।
সেই স্লাইসিংটি আমরা এখন ইলেকট্রিক ফিল্ড কীভাবে কতটুকু তৈরি হয়েছে সেটি রিয়েল চেম্বারের বাসার থেকে আমরা সেপারেট করে নিলাম। এখন আমাদের ইলেকট্রিফাইড জেনেটিক ম্যাটেরিয়ালস আমরা যে ফিল্ডের উপর করেছি সেটিকে আমাদের কাজের সুবিধার্থে একটু ট্রিমিং করে নিচ্ছি। আমাদের এক্সপিরিয়েন্স আমাদেরকে এই জিনিসটি ইনফরমেশন দিয়েছে যে কিছু পরিমাণ জেল যেটি সাইডে রয়ে গেছে সেটি যদি ট্রিমিং করে নিই তাহলে সেকশনিং করতে আমাদের স্লাইসিং করতে খুব সুবিধা হবে। ওকে, আমরা সেকশনিং করার স্লাইসিং করার আগে আমাদের যে লেফট পয়েন্ট বা স্টার্টিং পয়েন্ট যেখান থেকে স্যাম্পলগুলো লোড করা হয়েছে সেই স্টার্টিং পয়েন্টটি মার্ক করে নিলাম। .5 মিলিমিটার তার উপরের অংশটুকু আমরা এক্সপার্ট হিসেবে আউট করে দেব। সেটি করার জন্য আমরা একটি স্লাইসিং এর জন্য স্লাইসার গিটার রে, খুবই ফাইন গিটার রে নাম্বার 2, এই গিটার রেটি আমরা ইউজ করে থাকি যেন প্রতিটি স্লাইস .1 সেন্টিমিটার অথবা 1 মিলিমিটার দূরত্ব হবে। খুব সেন্সিটিভ এই স্লাইসিংটি। এখন আমাদের এই কাজটি করার জন্য 1 মিলিমিটার স্লাইস গ্লাস প্লেট, এই গ্লাস প্লেটটি সাধারণত বাইরে থেকে আনা হয়, বাংলাদেশের এটি অ্যাভেলেবল না। এই সাইজের শেপ অনুযায়ী আমাদের প্রতিটি জেলের পুরুত্ব হবে।
যত সংখ্যক আমরা 1 মিলিমিটার স্লাইস পেতে পারি, সাধারণত 1 মিলিমিটার 5টা স্লাইস পাওয়া যায়। সেই জন্য একের পর 4টা 1 মিলিমিটার গ্লাস আমরা নিচে দিয়ে যে পোর্শনটুকু উপরে উঠবে সেটুকুই আমরা স্লাইসিং করে দিই। সবার উপরে যে পুরো পোর্শনটুকু থাকে সেই অংশটুকু আমাদের 5 মিলিমিটারের অতিরিক্ত, সেজন্য আমরা সেই পোর্শনটুকুকে সরিয়ে দিচ্ছি। এখন আমরা দেখতে পাবো যে আমাদের স্লাইসিং এই জেলটির পরিমাণ হচ্ছে 1 মিলিমিটার। এই স্লাইসটি দিয়ে আমরা একটি এনজাইম স্টেইন করব। এটি হচ্ছে আমাদের একটি কমপ্লিট 1 মিলিমিটার পুরো জেল। এই পোর্শনটুকু আমরা এই পোর্শনটুকু দিয়ে যে এখানে বিভিন্ন এনজাইম বানানো হচ্ছে, বায়োকেমিক্যাল এনজাইম, অনেক পার্টিকেল দিয়ে এই জেলটাকে, ফর এক্সাম্পল এলডিএস, এমডিএস, টিএসটি, বিভিন্ন রকমের আমাদের এনজাইম আছে। সেই এনজাইমের অ্যাক্টিভিটি আমরা একটু পরে স্টেইন করে সেই স্টেইনিং কেমিক্যালসটা দিয়ে এটাকে
ওই কোন থেকে স্টার্ট না ওই যে কোনায় দেয় না এখন আমরা প্রতিটা স্লাইসিংকেই একটা এনজাইমের কিছু কম্পোজিশন আছে, যেমন অ্যালডিহাইড, ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ, সেই এনজাইমটির কম্পোজিশন এমটিটি নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, বেশ কস্টলি, এই একটি পার্ট আমরা 5 মিলিগ্রাম দিয়ে দেব। নেক্সট এমটিটি, আমাদের এই এনজাইমগুলোর যে পার্টিকলস, প্রত্যেকটা পার্টিকলস ইকুয়াল এনজাইম অ্যান্ড কোয়েনজাইম, তাদের কম্পোজিশনে রিঅ্যাকশনটা করে। এনজাইমটি কমপ্লিট হয়েছে, যে পরিমাণ কোয়েনজাইম ইনহিবিটর থাকা দরকার। এখন এই যে ফিল্টার আমরা ছেড়ে দিব। কোন ভাই সরেন এখন ট্রেনিং দেওয়ার পর এটি আমরা ওভেনে রেখে দিচ্ছি। সেই রিঅ্যাকশনটি কমপ্লিট হওয়ার জন্য যে পরিমাণ হিট দরকার, সেই হিটটা আমরা বন্ধ করা যায় না, মেজার শব্দ করে যেটা হচ্ছে আপাতত বন্ধ করো। নরমালি 50 ডিগ্রি সেলসিয়াস সেটা রেকর্ড করা হয়ে থাকে। কমপ্লিট। এভাবে প্রতিটা স্লাইসকে আমরা একটা এনজাইমের যে কেমিক্যাল কম্পোজিশন সেটি দিয়ে রিঅ্যাকশন করার জন্য ওভেনে রেখে নেক্সট আমি একটা স্লাইস স্পিকারের পাশে ইএসটি জিপিএ। জিপিএ এসটি এসি এটা কোনা কোনা এটা এসটি
আছে জানি সাবধানের সাথে ইউজ করতে হয়। ঠিক আছে, এটি এই কোএনজাইমটির নাম হচ্ছে আলফা ন্যাপথাইল অ্যাসিডেট। আমরা এই কিট বক্স ইউজ করে থাকি, সেটি হচ্ছে হিট প্রুফ এবং সেই কেমিক্যালগুলো খুবই সেন্সিটিভ। সাধারণত -20 ডিগ্রি সেলসিয়াসে রাখা হয়, সেই জন্য এখানে আমরা ইনস্ট্যান্ট আইস ইউজ করে থাকি। ওকে, আমরা দূর থেকে দেখতে পাচ্ছি এটা একটা হাই টক্সিক। যে কালার পাঁচগুলো বেবি ফল রয়েছে, রেখে তার চলে আসবে GAP দেওয়া হয়নি স্যার। একটু হালকা কোনটা দেবেন? হাত লাগায় স্পেসিস
এখন আমাদের শেষের দিকে হয়েছে। এখন আমাদের যে জেনোটাইপ, এই জেনোটাইপ থেকে আমরা সহজে বুঝতে পারতেছি এরা এদের মধ্যে কতটুকু ভেরিয়েশন রয়েছে এবং তাদের জেনেটিক স্ট্রাকচার, তারা কি সেম পপুলেশন কিনা, সেম স্পেসিস কিনা, এ সম্বন্ধে অনেক ইনফরমেশন। এবং সেগুলো স্টাডি করার জন্য যে স্কোরিং বলা হয়ে থাকে, এই স্কোরিংটা খুবই একটু ডিফিকাল্ট, যারা এক্সপিরিয়েন্সের দরকার হয়ে থাকে। এভাবে আমরা এখন যে একটা প্রিজার্ভেশনে নিয়ে যাব, তারপরে এদেরকে আমরা রিড করে তাদের জেনেটিক ইনফরমেশন, স্পেসিস কম্বিনেশন, তার সাথে যে স্ট্রেনটা রয়েছে, স্ট্রেনটা অন্যান্য স্পেসিসের সাথে কতটুকু ডেভিয়েশন হয়েছে, সেটিও আমরা যেটা বলে থাকি ইনব্রিডিং বা জিন ডিপ্রেশন বা জেনেটিক ভেরিয়েবিলিটি লস হয়েছে, এই সমস্ত ইনফরমেশনগুলো আমরা এদেরকে স্কোর করে তারপর অ্যানালাইসিস করব। অ্যানালাইসিসের জন্য আমাদের বিভিন্ন সফটওয়্যার রয়েছে। বর্তমানে এই সমস্ত সফটওয়্যারগুলো ইন্টারনেটে পাওয়া যায়, ইন্টারনেটের মাধ্যমে। সেটি অ্যানালাইসিস করে তাদের জেনেটিক ফাইলোজেনেটিক ট্রি, ফাইলোজেনেটিক ভেরিয়েশন, সেটিও আমরা অ্যানালাইসিস করে পেয়ে থাকি। এটি আমাদের অ্যালোজেম ইলেকট্রোফোরেসিসের ফাইনাল ইনফরমেশন আমাদেরকে দিয়ে। আমরা এখানে যে স্ট্রেন ইউজ করছিলাম সেটা এখন ফেলে দেওয়া হচ্ছে, এবং স্ট্রেন ফেলে দিয়ে আমরা অ্যাসিটিক অ্যাসিড দিয়ে 5-7 মিনিট রাখবো। তারপর গ্লিসারল দিয়ে প্রিজার্ভ করা হবে যেটাকে। অ্যাসিটিক অ্যাসিড দেওয়া হচ্ছে। Why not? গ্লিসারল দেওয়া হচ্ছে। গ্লিসারলে 5-7 মিনিট রাখার পর এটাকে গ্লিসারল দিয়ে প্রিজার্ভ করা হবে। প্রিজার্ভেশনের জন্য আমরা ওভারনাইট ওভেনে রাখবো। তারপরের দিন ওভেন থেকে বের করে এটাকে প্রিজার্ভ করা হবে। মদন বেগুন আমার দাও।
10টা কি এটা নিয়ে এই কাগজটা লো তো আমরা সুজন সুজন ওই যে সুজন এই যে কাগজটা 1 থেকে 10টা এই পর্যন্ত, ঠিক আছে? হ্যাঁ 1 2 3 4 5 তারপর হচ্ছে সুপার সুপার বলতে কি বলতেছে 16 থেকে 24 8টা। তারপরে হচ্ছে গিফট গিফট আবার 8টা, ঠিক আছে? গিফট 8টা, মোজাম্বিকাস 2টা এই মোজাম্বিকাস 2টা। ওই যে এখন পরিষ্কার বোঝা গেল মোজাম্বিকাস সেপারেট স্পেসিস আর গিফট রেড সুপার হোয়াট এভার এভরিবডি সেম স্পেসিস। এই দুটো হচ্ছে বলতে কি বলতেছে নাইট্রিকের মধ্যে গিফট, অতএব একই স্পেসিস, তাদের মধ্যে এটা কি স্যার এটা নিচে না কিছু না। তাহলে এই আটটা ছিল আমাদের সাথে বুঝতে পারছো? তারপর হচ্ছে খুবই সিরিয়াস এলডিএস এর যে 5 ব্যান্ডেড প্যাটার্ন, ওই যে আগে যে বললাম 5টা, ওই জানি আমার ডেল্টা আছে, ওই যে ওইটা নিচে দুর্গত খুবই বলো কিছু নাজুক অবস্থা। এজন্য বাংলাদেশের কোনো ক্লাস প্ল্যান করে কাজ করা হবে। রেজাল্ট স্যার আজকে স্যার জিপিআই ডায়াগনস্টিক রেজাল্ট হ্যাঁ একটু রেট করতে হবে। এই কেটে দিলে একটা কোন দিছে কেটে দাও, হ্যাঁ একটা কোন দিছে তার জন্য যথাযথভাবে প্রিজার্ভেশন করার পরে এই জেলটিকে যখন ওভেনে ওভারনাইট রাখা হয় তার পরবর্তী অবস্থায় হচ্ছে এই অবস্থায় কাচের উপরে এই জেলটি প্রিজার্ভ অবস্থায় পাওয়া যায়। তারপরে আমরা কাছ থেকে সেপারেট করার জন্য এটাকে স্কেল এবং স্কালপেলের সাহায্যে এটাকে কেটে আমরা সেপারেট করব। সুজন কিছু বলতে থাকো। এই হচ্ছে আমাদের একটা কমপ্লিট প্রিজার্ভ জেল, যেটা থেকে আমরা ফার্দার ডাটা ইন্টারপ্রিটেশন করতে গেলে বা ডাটা রিডিং করতে গেলে বা আমরা প্রিজার্ভেশনের জন্য দীর্ঘ সময় রেখে দিই। সবশেষে আমি বলতে চাই যে আমাদের এই অ্যালোজাইম ইলেকট্রোফোরেসিস প্রক্রিয়ার পদ্ধতির যে টেকনিক, এই টেকনিকটি শুধু ল্যাবরেটরিতেই নয় এবং তার ফলাফল কিভাবে সরাসরি আমাদের ফিশ ফার্মার এবং হ্যাচারি প্রডিউসার ওনারা কিভাবে পেতে পারেন সেজন্য আমরা বিভিন্ন পর্যায়ে গবেষণার কাজ করেছি। তো আমরা আমাদের এই জেনোটাইপ যেটির উপর বেস করে আমাদের অ্যালোজাইম ইলেকট্রোফোরেসিস আমাদেরকে ইনফরমেশন দিয়ে থাকে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের জেনোটাইপস, জিন এবং জেনোটাইপস বিভিন্ন পর্যায়ে এখানে দেখা যাচ্ছে যে ওরা বিলুপ্তি হয়ে গেছে। এই বিলুপ্তির কারণটি যাবৎ বাংলাদেশে কোনো রকম কারণ এবং এই যে বিলুপ্তি ঘটেছে তার কোনো রকম গবেষণা যাবৎ বাংলাদেশে না হতে আমরা শুধু কালচার করেই যাচ্ছি। হ্যাচারি ওনারা প্রচুর পোনা তৈরি করতেছেন এবং আমাদের বর্তমান যে সমস্যা ইনব্রিডিং প্লাস অ্যাবনর্মাল গ্রোথ, অনেক সমস্যায় জর্জরিত হয়ে গেছি আমরা। তো সেই জন্য আমাদের প্রকৃত ব্রুড যেটি আমাদের প্রোডাকশন দিবে, বাংলাদেশে প্রায় 1000 হ্যাচারি রয়ে গেছে এবং তাদের প্রোডাকশন কোয়ালিটি গুণগত ফ্রাই সারা বাংলাদেশে সমস্ত জলাশয়ে যখন এটি নতুনভাবে উৎপাদিত হবে তখন আমাদের দেশে আর মৎস্য মাছের সমস্যা থাকবে না। সেজন্য আমরা এই যে এখানে আমরা দেখতেছি যে একটি হ্যাচারি কুমিল্লা হ্যাচারি, তারপর কিশোরগঞ্জ হ্যাচারি, ব্রহ্মপুত্র হ্যাচারি, নাটোর হ্যাচারি, বিভিন্ন হ্যাচারি থেকে
আমরা মাছ নিয়ে এসেছি এবং তার ফলাফল আমরা অলরেডি ইনফরমেশন তৈরি করে ফেলেছি এবং তার ফলাফলে দেখা গেছে প্রতি হ্যাচারিতেই আমাদের যে মিক্সিংটা ইনব্রিডিং, দ্যাট মিনস একই ধরনের ব্রুড, যে সমস্ত ব্রুডের কোয়ালিটি গুণগত মান অনেক ডিটারেট হয়েছে, সেই সমস্ত ব্রুড ইউজ করাতে হ্যাচারি ওনারা শুধু পোনা তৈরি করতেছে এবং তার প্রোডাকশন এবং তার বেনিফিট ওরা পাচ্ছে, কিন্তু সাফারিং করতেছে যারা আমাদের স্মল ফার্মাররা। সেই জন্য আমাদের জাতিগতভাবে আমাদের এই সমস্যার সমাধান অতি সত্বরই সমাধান করার জন্য আমরা আমাদের বাংলাদেশে মৎস্য সেক্টরে যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা কর্তব্যে রয়েছেন, তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব যে আমাদের এই সমস্যার সমাধান কল্পে অতি সত্বরই যে সমস্ত দরকারি পদক্ষেপ নিতে হয় আপনাদের নিতে হবে এবং এই গবেষণা কাজ চালিয়ে যেতে হবে। গবেষণা কাজ চালিয়ে যাওয়ার জন্য বর্তমানে আমার এখানে যে ফ্যাসিলিটিস রয়েছে, আমাদের অনেক ছাত্র রয়েছে এবং একজন পিএইচডি ছাত্র উনি গবেষণা কাজ করতেছেন। অলরেডি যে সমস্ত গবেষণা কাজ করে কিছু ছাত্র ওরা সম্পূর্ণ বলবো না, যতটুকু নলেজ অর্জন করেছে সেই নলেজ নিয়ে ওরা যখন ফিল্ডে চলে যাবে, আমি আশা করি ওরা সেই ফিল্ডের অনেক সমস্যার সমাধান করতে পারবে। সেই সর্বশেষে আমি যেই কথাটি বলতে চাই যে আমাদের বাংলাদেশের জেনেটিক প্রোপাগেশন ইমপ্রুভমেন্ট অ্যাবাউট শুধু সিলেক্টিং ব্রিডিং এর উপরই নির্ভরশীল ছিল। সেই জন্য এই সিলেক্টিং ব্রিডিং এর পর তাদের যে ক্রস, তাদের মধ্যে যে প্রোপাগেশন হয়েছে, তারপরে সমস্যা দেখা দিয়েছে। সিলেক্টিং ব্রিডিং করতে হবে আমাদের এই জিন এবং জেনোটাইপের ইনফরমেশন বেস করে, যে কাদের জিন এবং জেনোটাইপ যেটি রয়ে গেছে গুণগত মানসম্পন্ন তাদের ভেরিয়েশন রয়েছে, সেটি জানার পরেই আমাদের এই সিলেকশন ব্রিডিং করতে হবে। তারপর এই যে ব্রিডিং এর আউটকাম, সেই আউটকাম কিভাবে আমরা দেশের সমস্ত ছোট ছোট স্মল ফার্মারদের কাছে পৌঁছে দিতে পারি, সেই জন্য যারা আমাদের দেশের ঊর্ধ্বতন নেতৃবৃন্দরা রয়ে গেছেন, যারা বিভিন্ন খুবই সূক্ষ্মভাবে প্ল্যানিং করতেছেন গবেষণা কাজগুলো কিভাবে ইফেক্টিভলি বাংলাদেশে পরিচালিত হয়, ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদেরকেও এই ধরনের পদ্ধতি বা এই ধরনের প্ল্যান নিতে হবে, যেন আমাদের এই রেজাল্টের ভিত্তিতে যে সমস্ত মাছগুলো আমরা মুক্ত জলাশয় অবমুক্ত করে থাকি, তাদেরকে অবমুক্ত করার আগেই তাদের জেনেটিক কোয়ালিটি ডিটেকশন করতে হবে। তাছাড়া আমরা যে সমস্ত এন্ডেঞ্জার্ড স্পেসিস এবং বিদেশি স্পেসিসগুলো আমরা যখন দেশে ইনক্লুড করব, ফর এক্সাম্পল যে তেলাপিয়া আমরা বলতেছি, তেলাপিয়া মনোসেক্স বাংলাদেশের জন্য বিরাট একটা আমাদের অ্যাডভেঞ্চার। সেটিও আমরা এই মনোসেক্স তৈরি করার জন্য অ্যালোজামি ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে তেলাপিয়া 4টা স্ট্রেন বাংলাদেশে অ্যাভেলেবল রয়েছে, তাদেরও স্টাডি করতেছি। এই সমস্ত স্টাডির বিনিময়ে, স্টাডির ফলাফলই আমাদের দেশের অতি সত্বরই দেশের যে আমাদের প্রোডাকশন রয়ে গেছে, শুধু কার্ব জাতীয় মাছ নয়, ওভারঅল প্রোডাকশন অতি সত্বরই আমরা আশা করছি যে 2 গুণ থেকে 3 গুণ হয়ে যেতে পারে।